পিংলায় সরকারি জমি আর তাতে সবুজ ধ্বংস। পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। বিনা অনুমতিতেই গাছ কাটার অভিযোগ, এখানে টেন্ডার না ডেকেই গাছ কাটার অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো দিগ্বিজয়, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, এখন মেলা এই বিষয়ে আমরা ওই গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ পিংলার যে ৩ নম্বর ধনেশ্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন পুষ্পেন্দু দে, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতের যে নিয়ম মেনে সমস্ত কিছু কাজ করা হয়েছে এবং গাছ বিক্রি করে যেই টাকা আদায় হয়েছে সেটা গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ডে আছে। যদি কোথাও কোনো তদন্ত হয় সেখানে তিনি সমস্ত কিছু কাগজপত্র দেখাবেন। কিন্তু ওই এলাকারই কয়েকজন যারা অভিযোগ করছে যে টেন্ডার না করে ওই গ্রাম পঞ্চায়েতের সাঙ্গাড় এলাকায় যেগুলো বহুমূল্যের গাছ সেগুলোকে কম টাকায় বিক্রি করেছে, টেন্ডার না করে বিক্রি করেছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই নিয়ে কিন্তু বিডিও, বন দপ্তর এবং পিংলা থানায় অভিযোগ দায়ের করেছে এক ব্যক্তি এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ সেই প্রধান কিন্তু বারবার জানাচ্ছেন যে তিনি সমস্ত কিছু যেখানে তদন্ত হবে তার কাগজপত্র দেখাবে। তাহলে প্রশ্ন উঠছে কি জন্য এই প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে, তাহলে কি কোথাও অন্য কোনো গল্প আছে, কোথাও ভাগাভাগ? এই কিছুদিন আগে একটা ঝড় গেল, প্রধান সাহেব ঝড়ের নাম করে তার 60 থেকে 70টা হচ্ছে গাছ সাঙ্গার থেকে আমাদের যে বাসুদেবপুর যে মৌজা, এইখানে রাস্তা যে আমাদের প্রধানমন্ত্রী যে গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা তার দুপাশে গাছ উনি বিক্রি করেন, যার মূল্য 1 লাখ টাকা। ওটাও টেন্ডার আনি, বিনা টেন্ডারে অনুমতিতে প্রধান সাহেব দীর্ঘদিন ধরে বাগান কাটতেছে, বাগান বিক্রি করতেছে এবং অন্যান্য বিভিন্ন রকমের ক্লেমের সাথে যুক্ত থাকে। বারবার ধরে আমরা জানাচ্ছি, কোনোভাবেই তার সুরাহা হচ্ছে না। অনেক মরে যাওয়া গাছ এবং ঝড়ে পড়ে যাওয়া গাছ, ডাল ভাঙা গাছগুলো সেগুলো পড়েছিল, কেটে কেটে নিয়ে সেগুলো গ্রাম পঞ্চায়েতে জমা করেছিলাম। ও গাছগুলো নিয়ম অনুযায়ী এটা বিক্রি করা হয়েছে, সর্বমূল্য দাম পেয়েছি 80,000 টাকা। সেই 80,000 টাকা বিক্রি করে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলে জমা করা হয়েছে। টেন্ডার, নথিপত্র, কাগজপত্র সবকিছুই অফিসে আছে। এটা দলের সুপ্রিমো আছে, ওনাকে নিশ্চয়ই অবগত করাবো। উনি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম, না শুধু ইলিশ মাছের ডিম তো নয়, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠতে এবার আপনার পাতে পড়তে চলেছে ইলিশ। সমুদ্রে পাড়ি, দীঘায় ইলিশের সন্ধানে সমুদ্রে পাড়ি মৎস্যজীবীদের। সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা উঠতেই তোড়জোড়, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইলিশের খোঁজে সমুদ্র যাত্রা পরপর ট্রলারের। 2 বছরের খরা কাটিয়ে এবার মিলবে প্রচুর ইলিশ, এমনটাই আশা করা যায়। পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে, তাই তো পঙ্কজ? একেবারে মেলা দেখো, ব্যান ছিল 61 দিনে, তারপরে কিন্তু যে সমুদ্রে মৎস্য শিকারীরা কিন্তু মৎস্য শিকার করতে রওনা দিয়েছে একে একে করে। সেক্ষেত্রে বাঙালি ভোজন রসিক বাঙালিদের পাতে কিন্তু এবার ইলিশ পড়বে এমনটাই মনে করছে। যে 2 বছর ধরে প্রায় ইলিশ পড়ছিল না, এবার কিন্তু ইলিশ পড়বে এমনটাই মনে করছেন। যে ইলিশেগুড়ি বৃষ্টি সকাল থেকে কিন্তু আজকে 15 তারিখ, যেখানে ইলিশেগুড়ি বৃষ্টিও শুরু হয়েছে সৈকত সরণি, দীঘা সহ বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা। তার মধ্যে কিন্তু যে মৎস্যজীবীরা তারাও উৎসুক, তারা কিন্তু আনন্দিত, যেখানে তারা মনে করছে এবছর ইলিশ পড়বে বেশি করে। সেই ক্ষেত্রে উৎসুক বাঙালি যেখানে তাদের পাতে ইলিশ পড়বে, এই নিয়ে কিন্তু আপামর বাঙালি উৎসুকের মুখে পড়ছেন একেবারে যে ইলিশ পাতে পড়া নিয়ে। বছরে আসে, যখন আসে আর সব সময় থাকে না। ইলিশটা আশা আছে, ইলিশটা আশা যেরকম হয়েছিল এবছর সেরকম হবে। এটা আছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। ট্রলার, লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো। তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। আলিপুরদুয়ারে তোরসা নদী থেকে নাকি তোলা হচ্ছে মাটি, আর তারই জন্য নদীর পাড়ে তৈরি হচ্ছে বেশ বড় বড় কয়েকটি গর্ত। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড়ের গর্ত ভরাট করতে ফেলা হচ্ছে এলাকার আবর্জনা। এই দেখুন কি কাণ্ড, ডাম্পারে করে আবর্জনা আনা হচ্ছে তোরসার পাড়ে, তারপর আর্থ মুভার দিয়ে সেগুলোকে ফেলা হচ্ছে নদীর ধারে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি, এখান দিয়ে বয়ে গিয়েছে তোরসা নদী, আর এই তোরসা পাড় থেকে মাটি চুরির অভিযোগ স্থানীয়দের। এখানে আমাদের পূর্ব কাঁঠালবাড়িতে তোরসা নদী থেকে
ফোর লাইনের যে মনে করে মাটি নিয়ে যাচ্ছে, দিন দাহারে এগুলা মাটি নিয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে ওই গর্তে আবার বাইরে থেকে আবর্জনা আয়না ওই গর্তের মধ্যে পুঁতে রাখছে। তোরসা নদী, পূর্ব কাঁঠাল বাড়িতে এই নদীর পাড় থেকে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গিয়েছে। এই দেখুন বড় বড় গর্ত। নদীর জলও দেখা যাচ্ছে। এই গর্তগুলো ভরাট করতে ফেলা হচ্ছে আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, বাজার এবং হাসপাতালের আবর্জনা এনে ফেলা হচ্ছে গর্তে, সেইগুলি গিয়ে মিশছে নদীর জলে। শনিবার আবর্জনা নিয়ে আসা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। আমাদের এইখানে অনেক বিভিন্ন ধরনের জায়গা থেকে মনে করো পলাশবাড়ি, শিশিয়ারগড়, ওই সমস্ত জায়গা থেকে কাঁচরা নিয়ে এসে আমাদের শিলতোষা নদীতে কোথায় রাখতেছে, ঠিক আছে। তার কারণে আমরা গাড়ি আটক করে রাখছি। এখন গাড়ি আটক করার মাধ্যমে পুলিশ প্রশাসন আসার পরে এখন ওইখান থেকে নদীর থেকে আবার কাঁচরা ওটাই নিয়ে এতে গাড়ি দাঁড় করানো হবে। বালি মাফিয়া কোনো আমাদের এই এলাকায় নেই, এই কারণে আমি বলছি। আমাদের ফোর লাইনে কাজ চলছে, ওরা যদি মাটি না তোলে, বালি না তোলে, তাহলে রাস্তা কি করে হবে? মাটি তো তুলতে হবে নিশ্চয়ই। ওরা কাগজপত্র ঠিক করেই মাটি তুলছে, বালি। আর যে আইন সংক্রান্ত যে ব্যাপারগুলি মেনটেন করতে হয় সেটা মেনটেন করেই মনে হয় তুলছে। আমাদের পুলিশ তারা চেক করছে, বিএলআরও চেক করছে, তারা গুরুত্ব সহকারে দেখছে নদীগুলি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দাঁতের চিকিৎসা, এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কাশীপুরের বেসরকারি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুরসভা। এবছরে বিনামূল্যে দাঁতের চিকিৎসা চালু করার ভাবনা। এগুলো সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র কলকাতা পুরসভার। এখানে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা করা হয়। এবার পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে দাঁতের চিকিৎসা চালু করা হবে, সেটাও বিনামূল্যে। কর্তৃপক্ষের দাবি, এই নিয়ে কাশীপুরের একটি বেসরকারি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধবে পুরসভা। এবছরই স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে পারে বিনামূল্যে দাঁতের চিকিৎসা। এই যে পুরসভার মূল যে আইন, যে আমরা বিনা পয়সা স্বাস্থ্য পরিষেবা দেব, সেইটার সাথে মেনে নিয়ে ওরা চুক্তিবদ্ধ হয়ে ডেন্টাল স্ক্রিনিং করবে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এখন 10টা শুরু হচ্ছে, আপাতত পরে আস্তে আস্তে শুরু হবে। দাঁতের ডেন্টাল ট্রিটমেন্টে যা যা ব্যবস্থা আছে সবই হবে। এখন কলকাতা পুরসভার একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা হয়। প্রেসার, সুগার সহ অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়। বিনা পয়সায় দেওয়া হয় বহু ওষুধ। এবার সেখানেই শুরু হবে বিনামূল্যে দাঁতের চিকিৎসা। জানা গেছে প্রথম 10টি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু করা হবে, তারপর ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে। অত্যন্ত ভালো, যারা বয়স্ক মানুষ আছেন তাদের দাঁতের যদি চিকিৎসা ওখানে ভালোভাবে হয় তাহলে দাঁতের প্রবলেমটা অনেক কমে যাবে ওনাদের কাছে। মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, এদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গেছে। এটা বিনামূল্যে যাতে পরিষেবা দেওয়া যায়, এটাই আমাদের পৌরসভা চেষ্টা করছে। চোখের চিকিৎসার পর এবার দাঁতের চিকিৎসাও কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে। আপাতত মৌসাক্ষ্য রয়েছে বেসরকারি সংস্থার সঙ্গে। 10টি স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে দাঁতের চিকিৎসা। বিনামূল্যে কলকাতা পুরসভার সমস্ত চিকিৎসা কেন্দ্রেই দাঁতের চিকিৎসা হবে ভবিষ্যতে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ায় দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনা। দুর্ঘটনায় নাবালিকার মৃত্যু ঘিরে উত্তেজনা। ঘাতক লরিতে আগুন ধরালেন স্থানীয়রা। কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়ক, সেখানেই দুর্ঘটনা। টিউশন থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরিতে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। কথা বলবো, সমীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, দেখো, দুবেলা যেটা জানা গিয়েছে, নবম শ্রেণীর ছাত্রী রিয়া বিশ্বাস, আর তার বাড়ি হচ্ছে ইজলা এলাকার কোতলি থানার 12 নম্বর জাতীয় সড়কের পাশে সে পড়তে গিয়েছিল, প্রাইভেট টিউশন করতে গিয়েছিল। এবং যখন ফিরছিল তার এক বান্ধবীর সাথে, সেই সময় রাস্তা উল্টো দিক থেকে আসা একটা লরি তাকে ধাক্কা মারে এবং তাকে পিছিয়ে দেয়। ঘটনার ফলে মৃত্যু হয়। এবং এই লরিটি কিন্তু উল্টো লেন দিয়ে আসছিল, অর্থাৎ ভুল রাস্তা দিয়ে যাচ্ছিল এবং ঘটনার ফলে কিন্তু তার মৃত্যু হয়। এরপরে উত্তেজিত জনতা লরিটিকে আটক করে, ড্রাইভার চালক পালিয়ে যায় এবং সেই সময় লরিটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দাউ দাউ করে লরিটি রাস্তার উপর জ্বলতে থাকে। কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে
উত্তেজিত জনতাকে প্রশমিত করে, এর পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এখন কিন্তু পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে। সুমেলা, বেশ। ট্রেনে পড়তে গিয়েছিল, ওখান থেকে ফেরার পথে আসছিল, অফসার থেকে এসে গাড়িটা মেরে দেয়। পরে দাঁড়ানোর কথা বলা হয়, দাঁড়িয়ে গেলে গাড়িটা বাচ্চাটা বেঁচে যেত। আর গাড়িটা যখনই টেনে দিয়েছে তখনই চাকার তলায় পড়ে গাড়ি বেরিয়ে এসছে।